हेलो एंड वेलकम टू डब्ल्यूपीएससी वाला। तो देखो बाबू আমরা একটা নতুন জিকের সিরিজ নিয়ে চলে এসেছি, সেখানে সমস্ত জিকে ডিসকাস করব। আর দেখো কি বলছে, টপ 500 প্লাস মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ থাকবে তোমার জিকেতে, ঠিক আছে? সমস্ত টপিক থাকবে এখানে, আর এই ভিডিও তোমরা আমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউপিএসসি ওয়ালাতে পেয়ে যাবে, ঠিক? তো দেখো আজকে প্রথম লেকচার নাম্বার প্রথম দিয়ে শুরু করব, আর কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আমরা আজকে ডিসকাস করে নেব, ঠিক? এরকম করে ডেলি করে আমরা এই মানে উইকলি বেসিসে তোমরা এই ভিডিওটা পাবে আমাদের ইউটিউব চ্যানেল ডব্লিউপিএসসি ওয়ালাতে, ঠিক? চলো এবার দেখো আজকে প্রথম পার্ট থেকে, তো প্রথম পার্টে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো আমরা নেব আর শুরু করব। প্রথম কোশ্চেন দিয়েছে এখানে, প্রথম কোশ্চেন কি বলছে, সত্রিয় ডান্স, সত্রিয় ডান্স ইজ ফেমাস ইন উইচ অফ দি স্টেট? কোন রাজ্যের মধ্যে সত্রিয় ডান্স সবচেয়ে বেশি হয়? ক্ষত্রিয় ডান্স বা সত্রিয় ডান্স, ঠিক? দেখো এরকম যদি ডান্স ফর্ম থেকে তোমরা প্রায় সব এক্সামে দেখেছো কোশ্চেন থাকে, ঠিক? তো এইখানে দেখো চারটে অপশন দিয়েছে। এইবার এখানে আমাদের যে অ্যান্সারটা হয়ে যাবে, এটা হয়ে যাবে আসাম। আসামে এই ধরনের ডান্সটা আমরা দেখতে পাই, সত্রিয় ডান্স। ক্লিয়ার? আচ্ছা, তো কি কি হয় ডান্সের মধ্যে, বা একটা ছবির মাধ্যমে দেখো যে এই ধরনের ডান্সটাকে আমরা কি বলি, সত্রিয় ডান্স বলা হয়। তো সত্রিয় ডান্স অরিজিনেটেড ফ্রম কোথায় থেকে? সাতরা থেকে অরিজিনেট হয়েছে। মনস্ট্রি অ্যাজ এ পার্ট অফ নিউ বৈষ্ণব নাইট মুভমেন্ট লেড বাই শ্রীমন্ত শঙ্করদেব। তো শ্রীমন্ত শঙ্করদেব আর দুজন খুবই ফেমাস পার্সোনালিটি তোমরা নাম শুনবে, একজন শ্রীমন্ত শঙ্করদেব, শঙ্করদেব, আর একজন ছিলেন মাধবদেব, ইনার ডিসাইপল মাধব দেব, দুইজন। তো ইনার থেকে অরিজিনেট হচ্ছে সত্রিয় ডান্স। সত্রিয় ডান্সকে ক্লাসিক্যাল ডান্স, ক্লাসিক্যাল ডান্স কবে বলা হয়? তো বলবে ক্লাসিক্যাল ডান্স হিসাবে ক্লাসিক্যাল ডান্স হিসাবে 2000 সালে সঙ্গীত নাটক একাডেমি, ইন দ্য ইয়ার 2000 সঙ্গীত নাটক একাডেমি অ্যাপ্রুভ করে দিয়েছে অ্যাজ এ ক্লাসিক্যাল ডান্স। কে অ্যাপ্রুভ করে? তো আরও একটা প্রশ্ন এখানে বেরিয়ে গেছে, সঙ্গীত নাটক একাডেমি। তো তোমাকে এই ধরনের জিজ্ঞেস করতে পারে যে সঙ্গীত নাটক একাডেমি যেটা রয়েছে, বা সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ড কোন ফিল্ডে দেওয়া হয়, তাহলে তোমরা বুঝতে পারবে এখান থেকে প্রশ্নটা, ঠিক? নেক্সট দেখো, ডান্স স্টাইল সত্রিয়া কি? পৌরাশিক ভঙ্গি মেল স্টাইলে এটা হয়, আর একটা স্ত্রী ভঙ্গি হয় ফিমেল স্টাইল, ঠিক আছে? ফোক ড্যান্সেস অফ আসাম, আরও কিছু কি ফোক ড্যান্সেস রয়েছে আসামে? তো বলবে হ্যাঁ, খুবই ফেমাস বিহু রয়েছে। ক্লিয়ার? বিহু রয়েছে, বাগুরুম্বা রয়েছে, তারপর বলছে দেওধনী রয়েছে, ভোরতাল রয়েছে। এই সমস্ত ড্যান্সগুলো তোমার ফোক ড্যান্স অফ আসাম। তো এখানে ফোক ড্যান্স অফ আসাম দেওয়া আছে, এখান থেকে তোমরা বুঝতেই পারবে, ঠিক? নেক্সট কোশ্চেনে গেলাম। নেক্সট কোশ্চেন বলছে ভুতিয়া ডান্স ইজ পারফর্মড ইন উইচ অফ দ্য ফলোয়িং স্টেটস? ভুতিয়া ডান্স কোথায় হয়? কোশ্চেনটা বলছে ভুতিয়া ডান্স তোমার কোথায় হয়? তো বলো নিচের কোন রাজ্যের ভুতিয়া নৃত্য পরিবেশিত করা হয়, ঠিক? তো এখানে অপশন দিয়েছে নাগাল্যান্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল না সিকিম। তো তোমাকে বলতে হবে এখানে যে আমাদের অ্যান্সার কি হয়ে গেল? হ্যাঁ, কি আমাদের অ্যান্সার হয়ে যাবে সিকিম। কি অ্যান্সার হয়ে গেল? সিকিমে এই ধরনের ডান্স আমরা দেখতে পাই, ভুতিয়া ডান্স। আচ্ছা, সিকিমের সম্বন্ধে কিছু স্ট্যাটিক জেনে যাবে বাবু। তো সিকিম মানেটা কি? বলবে সিকিম ইজ দ্য ফার্স্ট, ভারতের প্রথম ফার্স্ট অর্গানিক স্টেট অফ ইন্ডিয়া, ফার্স্ট অর্গানিক স্টেট অফ ইন্ডিয়া, ঠিক আছে? দেখো তোমাদেরকে কিভাবে জিকে পড়তে হয় বা জিএস পড়তে হয় বুঝবে। আচ্ছা দেখো, তোমাদেরকে একটা পলিটি সম্বন্ধে হোমওয়ার্ক দিই, যে কোন সালে বাই উইচ অ্যামেন্ডমেন্ট, কোন সংশোধনীর দ্বারা সিকিম বিকেম দ্য স্টেট অফ ইন্ডিয়া? ভারতের কোন অ্যামেন্ডমেন্টের দ্বারা ভারতের রাজ্য হয়ে গেছে? আগে তো ভারতের রাজ্য ছিল না, অফ ইন্ডিয়ার স্টেট কবে হয়ে গেল, বা কোন সংশোধনীর দ্বারা? সেটা তোমাকে কমেন্টে বা তোমরা খাতায় লিখে রাখো, বা কমেন্টে জানাও, যেটা তোমাদের ইচ্ছে, ঠিক? আচ্ছা দেখো, অদার ডান্সেস কি কি আরও ডান্স হয়? এই ডান্সটাকে ভুতিয়া ডান্সের নামে জানি। সিকিমে সিঙ্গি ছাম হয়, তামাং সেলো হয়, এটা একটা ডান্স ফর্ম। শেরপা ডান্স হয়, ঠিক? ঘন্টু গ্যালিয়াং ডান্স হয়, সাঙ্গে ছাম ডান্স হয়। এই দেখো সমস্ত যে কোনো ডান্স থেকে তোমাকে দিতে পারে, ছু ফাট হয়, এই সমস্ত ডান্স হয়ে গেল। আমাদের ওয়েস্ট বেঙ্গল ছিল অপশানে, পুরুলিয়া ছাউ হয় কিনা, বউল হয়, আর গম্ভীর হয়, ঠিক? উড়িষ্যার ক্ষেত্রে গতিপুয়া ডান্স হয়, দেখতে পাচ্ছ।
ধাপ হয় কিনা, পাইকা হয়, ঠিক। আর নাগাল্যান্ডের ক্ষেত্রে তুমি দেখবে, তো নাগাল্যান্ডের ক্ষেত্রে নামগুলো দেখো বিভৎস বিভৎস নাম দিয়েছে, মোৎসে, অগুরি সিকুকুলা, বাবারে, আলিউয়াত্তু, সাদাল কেকাই আর চাঙ্গাই, চাঙ্গাই ডান্স হয়। এই সমস্ত ডান্স কোথায় হয়? তো আমাদের নাগাল্যান্ডে হয়। কিছু না, যখন এই কোশ্চেনগুলো দেখবে, ভিডিওগুলো দেখবে, খাতা খুলে রাখো, সাইডে শুধু লিখে রাখো, সাইডে শুধু নোট ডাউন করে দেখবে সারা জীবন মনে থেকে যাবে, যখন এক্সামে যাবে ঠিক মনে চলে আসবে। এই ধরনেরই হয় আমাদের জিকের ক্লাস। জিকে কীভাবে পড়তে হয়। নেক্সট বলো, কোশ্চেন বলছে দ্য ডিসিশন টু এফেক্ট দ্য পার্টিশন অফ বেঙ্গল, মানে পার্টিশন অফ বেঙ্গল লাগু হয়েছিল, যেটা অ্যানাউন্স হয় 1905 সালে, বঙ্গভঙ্গ যেটা হয়েছিল, প্রশ্নটা বোঝো। তো সেটা সেই সময়কালে অপশান দেখে জিজ্ঞেস করছে তোমার কি, যে গভর্নর জেনারেল কিংবা ভাইসরয় কে ছিল সেই সময়কালে, ঠিক। তো অপশানে তোমরা দেখতে পাচ্ছ লর্ড উইলিয়াম বেন্টিক, লর্ড মাউন্টব্যাটেন, ওয়ারেন হেস্টিংস নাকি লর্ড কার্জন। এই তোমার পাঁচটি অপশান। 1905 সালে বঙ্গভঙ্গে কার্যকর করা সিদ্ধান্ত ঘোষিত হয়। কবে, কে ঘোষিত করে বা কখন ঘোষিত হয়েছিল? তো 1905 সালে। তাহলে এখানে আমাদের অ্যান্সার যাবে লর্ড কার্জন। বঙ্গভঙ্গ যেটা হয়েছিল সেটা অ্যানাউন্স হয়েছিল অন 16th of অক্টোবর, মানে লাগু হয়েছিল, অ্যানাউন্স না লাগু, 1905। দুভাগে ভাগ করলো, একটাকে বলে দিল ওয়েস্ট বেঙ্গল, ঠিক, আর একটি বলে দিল ইস্ট বেঙ্গল। দুভাগে ভাগ করে দিল ওয়েস্ট বেঙ্গল আর ইস্ট বেঙ্গল। নেক্সট সের ফলে কি হয়, অনেক আন্দোলন শুরু হয়ে যায়। তুমি দেখবে আমার সোনার বাংলা, রবীন্দ্রনাথ ট্যাগোরের, এই চলে এসছে। তারপরে চটি বা চপ্পল না পরে ওরা ঘুরে বেরোচ্ছে, গঙ্গাতে স্নান করেছে, রাতে বা দিনে রান্না করেনি, রাতের বাড়িতে ল্যাম্প জ্বালায়নি, এই সমস্ত হয়ে গেছে। তখন অ্যান্টি পার্টিশন মুভমেন্ট শুরু হয়ে গেছে। আর এই অ্যান্টি পার্টিশন মুভমেন্ট শুধু কি আমাদের ওয়েস্ট বেঙ্গলে ছিল না, এটাকে মহারাষ্ট্রেও নেওয়া হয়েছে, নিয়ে গেছে, মানে আমাদের বাল গঙ্গাধর তিলক, ন্যাশনালিস্ট মুভমেন্ট যিনি ছিলেন, ফ্রিডম ফাইটার, এদিকে লালা লাজপত রায় নিয়ে চলে গেলেন পাঞ্জাবে। মানে এই মুভমেন্টটা পুরো দেশের মধ্যে ছড়িয়ে গেছিলো, ঠিক। ইনফ্যাক্ট কাশ্মীর, পাকিস্তান, তখন পাকিস্তান তো ইন্ডিয়ার ভেতরেই ছিল, তো সেখানেও চলে গেছে এই কানুনটা, মানে এই মুভমেন্টটা এগেনস্ট দ্য মুভমেন্ট, অ্যান্টি পার্টিশন মুভমেন্টটা, ঠিক। আর কার্জনের মেন উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য কী ছিল? তো মূল উদ্দেশ্য ছিল যে হিন্দু মুসলিম ইউনিটিটাকে ভেঙে দেওয়া। আর এই একটা প্রশ্ন দেবে তোমাকে, যে এই পার্টিশন অফ বেঙ্গলকে কে সাপোর্ট করেছিল পরবর্তীকাল? তো তুমি বলবে অল ইন্ডিয়া মুসলিম লীগ। অল ইন্ডিয়া মুসলিম লীগ এটাকে সাপোর্ট করে, অল ইন্ডিয়া মুসলিম লীগ এটাকে সাপোর্ট করে দিয়েছিল, ঠিক। তো এখানে হয়ে গেল আমাদের অ্যান্সার লর্ড কার্জন। লর্ড উইলিয়াম বেন্টিকের সময় খুব একটা ইম্পর্টেন্ট কাজ হয়, ইনি ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, মনে রাখবে, ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। কি মনে রাখবে? ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া বাই চার্টার অ্যাক্ট অফ 1833। লর্ড মাউন্টব্যাটেন ইন্ডিপেন্ডেন্সের সময় গভর্নর ছিল, ঠিক, মনে আছে। তো লাস্ট গভর্নর জেনারেল বা ভাইসরয় ছিল, তারপর গভর্নর জেনারেল আবার পোস্ট চলে আসলো। নেক্সট ওয়ারেন হেস্টিং কবে? রেগুলেটিং অ্যাক্টের সময়, রেগুলেটিং অ্যাক্ট এসছিল তখন 1773, আর তখন ইনি ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল হয়ে গেলেন। ফার্স্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গল হিসাবে আসলো কে? ওয়ারেন হেস্টিংস। খুবই করাপ্ট লোক ছিল একজন। নেক্সট দেখো, ফেমাস বলিউড অ্যাক্ট্রেস হেমা মালিনী ইজ এ ট্রেন্ড ড্যাশ ডান্সার। ফেমাস বলিউড অ্যাক্ট্রেস হেমা মালিনীকে তোমরা চেনো। তো হেমা মালিনী কোন ড্যান্সের একজন ট্রেন্ড ডান্সার? তো তুমি এখানে অপশন কি দেখছো? কথক যেটা হয়, ভারতনাট্যম, উড়িষ্যি, কুচিপুড়ি। এখানে অপশন দেখে এটার অ্যান্সার হয়ে যাবে আমাদের, এখানে অ্যান্সার কি হয়ে গেল? ভারতনাট্যম হয়ে যাবে। কি হয়ে যাবে? ভারতনাট্যম। যেটা বেসিক্যালি কোথায় হয়? তুমি বলবে এটা তামিলনাড়ুতে হয়। কোথায়? তামিলনাড়ু, এটা প্রশ্নটা আসবে। নেক্সট উড়িষ্যি উড়িষ্যা থেকে, কুচিপুড়ি আন্ধ্রপ্রদেশে, আর কথক তো বলবে নর্থ ইন্ডিয়া। যখন নর্থ ইন্ডিয়া অপশানে না থাকে তাহলে রাজ্য হিসাবে ইউপি দিয়ে দে, কিন্তু এমনি বেশিরভাগ নর্থ ইন্ডিয়া তোমাকে দেবেই দেবে, নর্থ ইন্ডিয়া হয়ে যাবে। হেমা মালিনী এখন এমপি। কি? এমপি। এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট, লোকসভাতে উনি এমপি এখন রয়েছেন, বিজেপি পার্টি থেকে উনি এমপি হয়েছেন, ঠিক। লাস্ট টাইমও ছিলেন, এবারও আছেন। নেক্সট, ওয়েন ডিড জালিয়ানওয়ালা বাগ, জালিয়ানওয়ালা বাগ যে ট্রেজেডিটা হয় কবে হয় সেটা বলো। 13 এপ্রিল 1867, 15 জুন, এভাবে দিয়েছে।
অপশনগুলো দেখো 15 জুন 1947, তো দেখো এটা তো এমনি কেটে যাবে, 47 না 2011 দেখো এইরকম প্রশ্ন অপশন দেখে এমনি ইজিলি করা যাবে। 13 এপ্রিল 1919 প্রথমে জালিয়ানওয়ালা বাগ মেসেকার হয়, ঠিক প্রথম মানে ওইটাই হয়েছিল, যেখানে অর্ডার করে দিয়েছিল, গভর্নর ছিল পাঞ্জাবের আর সঙ্গে একজন মার্শাল পুলিশ ছিল, পুলিশের হেড ছিল মাইকেল ও ডায়ার, জেনারেল ও ডায়ার। ওরা কি করে, তো ওরা অর্ডার দেয় ওপেন ফায়ারের জন্য, যেখানে একটা মিটিং হচ্ছিল, কিছু না প্রসেশন হচ্ছিল, মিটিং হচ্ছিল, যেখানে অনেক লোক লাস্টে পালাতে না পেরে কুয়ার মধ্যে জাপ মেরে দিয়েছিল, জাম্প করে, সেখানে দেখা গেছে ডেড বডি ভরে গেছে। তো এস্টিমেট হয়েছিল মোটামুটি 1000 থেকে 1500 জন লোক মারা গেছিল, প্রচুর খারাপ অবস্থা সেই সময়, ঠিক। তো সেইখানে আমাদের খুবই একটা ইম্পর্ট্যান্ট ঘটনা হয়, আমাদের দেশের খুবই একজন ইম্পর্টেন্ট কবি রবীন্দ্রনাথ ট্যাগোর, আমাদের বেঙ্গলের জানোই, রবীন্দ্রনাথ ট্যাগোরকে ইংল্যান্ড নাইটহুডের টাইটেল দেয়। ইংল্যান্ডের সবচেয়ে বড় টাইটেল হলো একটা নাগরিকদের জন্য নাইটহুড, তো সেটা নাইটহুডের টাইটেল দিয়েছিল, সেই নাইটহুডের টাইটেল উনি রিটার্ন করে দিলেন, ইনি রিটার্ন করে দিলেন, রবীন্দ্রনাথ ট্যাগোর রিটার্ন করে দিলেন নাইটহুডের টাইটেলটা। আচ্ছা, ইনি বই লিখেছিলেন গীতাঞ্জলি, আর গীতাঞ্জলির জন্যই ইনি নোবেল প্রাইজ পেয়েছিলেন লিটারেচারের মধ্যে, এটা তোমরা সবাই জানো, ক্লিয়ার। নেক্সট, দ্য প্রেসিডেন্ট, পলিটি থেকে প্রশ্ন, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ক্যান হোল্ড অফিস ফর এ টার্ম অফ ড্যাশ ইয়ার্স, কত বছরের জন্য একজন প্রেসিডেন্ট অফিসে থাকেন, তো বলবে প্রেসিডেন্ট যে হয় ভারতের প্রেসিডেন্ট, নমিনাল হেড মানে জানি নামের হেড বলতে হয়, উনি টোটাল 5 বছরের জন্য হন, কত বছরের জন্য, 5 ইয়ার্স অবধি, 5 বছর অবধি, ঠিক। তো এনাকে বলা হয় নমিনাল হেড অফ দ্য স্টেট বা অফ দ্য স্টেট, তো স্টেট মানে এখানে ইন্ডিয়াকে বোঝানো হচ্ছে, ঠিক। নেক্সট, প্রেসিডেন্টকে ওথ বা শপথ কে করায়, তো বলবে ওথ ইজ অ্যাডমিনিস্ট্রেটেড বাই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, আর যদি এই চিফ জাস্টিস অ্যাবসেন্ট থাকে, প্রেজেন্ট নেই, তাহলে সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট, সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্ট, সিনিয়র মোস্ট জাজ অফ সুপ্রিম কোর্টে হয়, ওনার ওথ করাবে, ঠিক। স্যালারি কত প্রেসিডেন্ট বাবু, তো বলবে স্যালারি অফ দ্য প্রেসিডেন্ট, ভাবো স্যালারিটা দেখো আর ভাবো, স্যালারি হলো 5 লক্ষ টাকা, 5 lakhs। নেক্সট কি মনে রাখবে, নেক্সট, হি ইজ দ্য ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, ইনি হয়ে গেলেন ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া হয়ে গেল কে, তো বলবে তোমার প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, ঠিক। আমাকে বলো তো, একটা তোমাদের জন্য হোমওয়ার্ক ছেড়ে যাই, যে সেকেন্ড সিটিজেন অফ ইন্ডিয়াকে, সেকেন্ড সিটিজেন অফ ইন্ডিয়াকে, অ্যান্ড আরেকটা ফার্স্ট সিটিজেন অফ এ স্টেটকে, স্টেট কমা সিটি, দুই জায়গার ফার্স্ট সিটিজেন কে হয়, এটা তোমরা অবশ্যই হোমওয়ার্ক হিসাবে রাখবে বাবু। এইভাবে ভাবনা চিন্তা তোমরা মাথায় যদি আনো, তো দেখো জিকের সবচেয়ে সমস্যা হয় মুখস্থ করা, যে কী করে মুখস্থ করবো, প্র্যাকটিসের মাধ্যমে হয়ে যাবে, সেটা আমি তোমাকে দেখো মোস্ট ইম্পর্টেন্ট 500টা কোশ্চেন করাচ্ছি কি না। নেক্সট বলছে, which of the following festivals is associated with the term ties of protection, ties of protection বলছে, তো ties of protection মানে বেসিক্যালি তুমি অপশন দেখো, বৈশাখী, করওয়া চৌথ, ছট পূজা নাকি রক্ষাবন্ধন, এটা 4টে ফেস্টিভ্যাল তোমাকে দিয়েছে, ঠিক। এই 4টে ফেস্টিভ্যালের মধ্যে তোমাকে একটা করতে হবে। তো টাইজ অফ প্রোটেকশন মানে ভাই বা ব্রাদার প্রোটেক্টস দ্য সিস্টার, আর সিস্টার বেঁধে হাতে রাখি, তাহলে এখানে অ্যান্সার কি বলতে পারছো, রক্ষাবন্ধন হয়ে যাবে, কি হয়ে যাবে, রক্ষাবন্ধন। এদিকে বৈশাখী তো পাঞ্জাবে হয়, করওয়া চৌথ কিসের জন্য হয়, তো বলবে করওয়া চৌথ স্ত্রী স্বামীর জন্য যখন ব্রত করে বা ফাস্টিং করে, তো সেই ক্ষেত্রে হয়। আর ছট পূজা বেসিক্যালি বিহারে হয়, সূর্যকে পুজো দেওয়া হয়, সেটাকে বলা হয় ছট পূজা। আশা করছি তোমরা বুঝতে পারছো, ক্লিয়ার। চলো এক্সপ্লেনেশন দেখে নাও। রক্ষাবন্ধন একটা হিন্দু ফেস্টিভ্যাল, হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী রক্ষাবন্ধন সেলিব্রেট করা হয় কবে, তো যখন শ্রাবণ মাস হয়, শ্রাবণ মাস হয় না শ্রাবণ মাস বা শ্রাবণ মাস বলা হয় এটাকে, শ্রাবণ মান্থে, শ্রাবণ বলবে না, আর শ্রাবণ তোমরা গান অ্যাপে ভেবে নেবে, তো
তো শ্রাবণ মাস এমনি বলা হয় বা শ্রাবণ বলি আমরা। শ্রাবণ মান্থের ফুল মুন ডে, যখন ফুল মুন ডে হবে, পূর্ণিমা হবে, যেদিন ফুল মুন ডে বা পূর্ণিমা হবে সেই দিন আমরা রাখি হিসাবে সেলিব্রেট করি বা রক্ষাবন্ধন হিসাবে সেলিব্রেট করি, রাখি হিসাবে বা রক্ষাবন্ধন হিসাবে জানি। অদার ফেস্টিভ্যাল অন ফুল মুন ডে কি হয়? তো ফুল মুন ডে দিনে হোলি হয়, গুরু নানক জয়ন্তী হয়, আর কার্তিক পূর্ণিমা হয়। গুরু নানক জয়ন্তী আর কার্তিক পূর্ণিমা এই তিনটে আরও ফেস্টিভ্যাল ফুল মুন ডেতে হয়। তো মনে রাখবে, হোলি থেকে একটা প্রশ্ন দেবে যে লাস্ট হিন্দু ক্যালেন্ডারে লাস্ট মান্থে কোন ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয় লাস্ট ডেতে? তুমি বলবে ফাগুন মাসে। ঠাকুর মশাই মতন ফিল আসছে কিনা? ফাগুন মাসে, কিরকম? ফাগুন মাসে হয় এটা তোমার হোলি হয়। ক্লিয়ার? আর এখানে ছবি দেখতে পাচ্ছ তোমরা, রক্ষাবন্ধন, একটা বোন একজন ভাইকে রাখি পরাচ্ছে। ক্লিয়ার? চলো নেক্সট, ফিলামেন্ট অফ ইলেকট্রিক বাল্ব। ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট ইজ মেড আপ অফ। তোমরা যে আগের বাল্বগুলো দেখতে এই ধরনের ছিল, বাল্বটা একটু বেঁকে যাচ্ছে, হ্যাঁ আমি ভুল বানাচ্ছি, এরকম বাল্ব ছিল, এটার মধ্যে তোমরা মাঝখানে এরকম দেখবে কি ছিল, এরকম ছিল না? তো এই ফিলামেন্টের কথা তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে, এই ফিলামেন্ট ইজ মেড আপ অফ, সেটা কি? তো অপশন দিয়েছে ম্যাগনেসিয়াম, লিড, টিন নাকি টাংস্টেন। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে টাংস্টেন। কি হয়ে যাবে? টাংস্টেন হয়ে যাবে। টাংস্টেনের সিম্বল কেমিস্ট্রি তো হয় বাবু ডব্লিউ হয়ে যায়। কি হয়ে যায়? ডব্লিউ হয়। ঠিক? তো এই টাংস্টেন যে হয়, এই টাংস্টেনের একটা কোশ্চেন জেনে রাখো, হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট রয়েছে, হাইয়েস্ট মেল্টিং পয়েন্ট। ঠিক? ক্লিয়ার? আচ্ছা, এদিকে ম্যাগনেসিয়াম যে হয়, যখন OH এর সাথে মিক্স হয় তো এটা ফর্ম করে MgOH2, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। আর এইটাকে আমরা বলি মিল্ক অফ ম্যাগনেসিয়া, কেমিস্ট্রিতে ইউজ হয়। জেলোসিল দেখেছো তোমরা, বা জেলোসিল দেখেছো, কিংবা তোমরা দেখেছো ডাইজিন, পলিক্রোল, এই মেডিসিনগুলোতে মিল্ক অফ ম্যাগনেসিয়াই পাওয়া যায়, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড और মিল্ক অফ ম্যাগনেসিয়া নামে আমরা জানি। ঠিক? Next question. The famous novel Anand Math was originally written in dash language. কোন ভাষায় আনন্দ মাঠটা লিখেছিল? তোমাকে সেটার অ্যান্সার দিতে হবে। দেখো কোথায় গেল? বেঙ্গলিতে লেখা যায় আমাদের আনন্দ মাঠ। চলো এখানে দেখো অপশনে বেঙ্গলি, কোথায়? বাংলায় লেখা গেছিল আনন্দ মাঠ। তো আনন্দ মাঠ লিখে কে ছিল? আনন্দ মাঠ লিখে কে ছিল? তো বলবে ইট ইজ রিটেন বাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কি লিখেছিল? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ফেমাস আমাদের বেঙ্গলের রাইটার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর এই আনন্দ মাঠ থেকে আমরা বন্দে মাতরম, বন্দে মাতরম, এই বন্দে মাতরমটা আমরা কোথায় থেকে নিয়ে এসেছি? তো বলবে আমরা নিয়ে এসেছি আনন্দ মাঠ থেকে। সেটা আমাদের কি? তো ন্যাশনাল সং। কি হয়ে গেল? ন্যাশনাল সং হিসাবে আমরা জানি বন্দে মাতরমকে। এই বইটার কথা বলছি। ঠিক? ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই। তো নেক্সট কোশ্চেনে যখন যাচ্ছি, হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস ওয়াজ রুলড বাই দ্য ওদিয়া ডাইনেস্টি। ওদিয়া ডাইনেস্টি কোথায় রুল করতো? প্রশ্নটা হলো ওদিয়া ডাইনেস্টি কোথায় থেকে রুল করতো? হ্যাঁ, কি গুয়াহাটি নাকি জবলপুর নাকি পাটনা নাকি মাইসোর? গুয়াহাটি আসামে, জবলপুর মধ্যপ্রদেশে, পাটনা বিহারে, মাইসোর তোমার কর্ণাটকায়। তো তখনকার সময় ওদিয়া ডাইনেস্টি রুল হতো মাইসোর থেকে। কোথা থেকে রুল হচ্ছে? মাইসোর থেকে বা মাইসোর থেকে রুল হচ্ছে। আর ওদিয়া ডাইনেস্টি কি? তো ওদিয়া ডাইনেস্টি থেকেই এসছে, ওদিয়া ডাইনেস্টি থেকে এসছে একজন লোক, এটাকে সরিয়ে, এখানকার রুলারকে সরিয়ে, নাম ছিল হায়দার আলী। হায়দার আলী কি হয় যান? এখানকার শাসক হন। আর হায়দার আলীর ছেলেরই নাম ছিল টিপু সুলতান। কি নাম ছিল? টিপু সুলতান, বা টাইগার অফ মাইসুর নামে জানি। এদের মধ্যে যারা, যখন এরা রুল করা শুরু করে তো হয়েছিল অ্যাংলো মাইসুর ওয়ার। 4টে অ্যাংলো মাইসুর ওয়ার হয়, ব্রিটিশের সাথে অ্যাংলো মাইসুর ওয়ার হয়েছিল। ঠিক? আর এখানে ট্রিটি অফ শ্রীরঙ্গপট্টনম বা টিপুর ডেথ হয়, এই সমস্ত তোমরা জানতে পাও। ট্রিটি অফ শ্রীরঙ্গপট্টনম কবে হয়? তো বলবে ট্রিটি অফ শ্রীরঙ্গপট্টনম হয়েছিল তোমার ইন দ্য ইয়ার 1792। 1792-এ ট্রিটি অফ শ্রীরঙ্গপট্টনম হয়েছিল। তারপরে 1799-এ টিপু সুলতানের মৃত্যু হয়, টিপু সুলতানকে মেরে দেওয়া হয়। তারপরে ওদিয়া, আবার দেখো যখন
টিপু সুলতানকে মেরে দেওয়া হয়, তাহলে আবার ব্রিটিশ এখানে ওদিয়া ডাইনেস্টি একজন 5 বছরের ছেলেকে বসিয়ে দেবে যে তোমরাই রুল করো, আর ওর কন্ট্রোলে থাকবে টোটালি। টিপু সুলতান থেকে মানে টিপু সুলতান তো মারা যান, তো আবার ওদিয়া ডাইনেস্টিকে দিয়ে আলটিমেটলি ও নিজেই নিয়ে নেবে। কী করবে? নিজেই নিয়ে নেবে। এটা ব্রিটিশের ছিল, পলিসি ছিল। কোশ্চেন বলছে, কি বলছে, হুইচ অর্গানিজম ক্যান হেল্প টু ক্যারি আউট ভার্মি কম্পোস্টিং। ভার্মি কম্পোস্টিং মানে সয়েলটাকে, মাটিটাকে লুজ করে দেওয়া। সেটা কে করে? কেচুয়া করে। কে করে? কেচুয়া। তো এখানে অপশান দেখো, আর্থওয়ার্ম হয়ে যাবে। কি হয়ে যাবে? আর্থওয়ার্মস। আর্থওয়ার্ম বা কেঁচো যে হয়, কেঁচো যে হয় সেটা করে কি? ভার্মি কম্পোস্টিং। ভার্মি কম্পোস্টিং ইজ ভেরি গুড। এর জন্য এই কেঁচোটাকে বলা হয়, রেলে এই কোশ্চেনটা খুব আসে, ফার্মার্স ফ্রেন্ড। ফার্মার্স ফ্রেন্ড কাকে বলা হয়? তুমি বলবে ফার্মার্স ফ্রেন্ড বলা হয় কাকে? কাকে বলা হয়? তো বলবে ফার্মার্স ফ্রেন্ড বলা হয় কেঁচুয়াকে বা আর্থওয়ার্মকে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস, আর্থওয়ার্ম যে নিঃশ্বসন করে, রেসপিরেশন করে, কোথায় থেকে করে? কোন অঙ্গের দ্বারা বা কোন অর্গানের দ্বারা? তো বলবে রেসপিরেশন করে স্কিন দিয়ে, নিজের স্কিন দিয়ে করে। আবার বলবে, এই কোশ্চেনটা আসবে খুব তোমার স্টেটের এক্সামের ক্ষেত্রে, যে এক্সক্রিশন কোথায় থেকে করে? এক্সক্রিশন, তো সেটা করে কোথা থেকে? তুমি বলবে নেফ্রিডিয়া থেকে। কোথা থেকে? নেফ্রিডিয়া। ঠিক। আর এই আর্থওয়ার্ম কোন ফাইলামকে বিলং করে? ফাইলামের নাম কি? তো বলবে ফাইলামের নাম হয়ে গেল অ্যানেলিডা। টোটাল 11টা ফাইলাম আছে তো অ্যানিমাল কিংডমে, তো সেইখান থেকে ফাইলামের নাম হলো অ্যানেলিডা। এটা কি হয়ে গেল? অ্যানেলিডা। ক্লিয়ার? ঠিক, বোঝা গেছে? চলো এগিয়ে যাই। হুইচ লাইট ইজ লিস্ট এফেক্টিভ ইন ফটোসিনথেসিস। সবচেয়ে কম এফেক্টিভ ইন ফটোসিনথেসিস কোনটা হবে? মানে যেটার মধ্যে সালোক সংশ্লেষণ হয়ই না, কোন কালারের মাধ্যমে হয় না, কোন আলো সালোক সংশ্লেষণের ক্ষেত্রে সহায়ক, কম প্রভাবশালী, প্রভাবশালী কম, নীল আলো নাকি সবুজ আলো নাকি লাল আলো নাকি সানলাইট? এবার দেখো, আমাদের মাথায় এক্সামের টেনশন থাকে, এক্সামে বসি ঠক করে সবুজ আলো করে দেবো, কিন্তু অ্যান্সার আমাদের সবুজ আলো হবেই না। কেন হবে না বাবু সবুজ আলো? প্লান্টের নিজস্ব কালারই তো সবুজ, তাহলে সবুজ হবে কি করে? এখানে দেখো সানলাইটে দিয়েছে, সানলাইটের নিজস্ব 7টে কনস্টিটুয়েন্ট কালার থাকে, সেটাকে আমরা ভিবজিওর নামে জানি। কি নামে জানি? ভিবজিওর। ঠিক। তো এইখানে যদি বলে যে কোন লাইটে সবচেয়ে বেশি প্লান্ট সালোক সংশ্লেষণ করে, তো সেটার ক্ষেত্রে তোমরা অ্যান্সার তো ডাইরেক্টলি দিয়ে দেবে যে ম্যাক্সিমাম লালের ক্ষেত্রে করে। সবচেয়ে বেশি ফুড এখানে তৈরি করে প্লান্ট, ম্যাক্সিমাম ফুড এখানে পাবে। ঠিক। নেক্সট তোমার প্রশ্ন দিতে পারে যে সবচেয়ে কম কোথায়? তো বলবে তুমি গ্রিনের ক্ষেত্রে সবচেয়ে কম, কারণ যেহেতু এখানে সবুজ, গাছ তো সবুজই রয়েছে না, তাহলে সবুজে বেশি হবে না। আর এই রেডের পর নীলই হয়ে যায়, রেডের পর সবচেয়ে বেশি কোন কালারে বানায়? তো নীলের ক্ষেত্রে বানায়। ঠিক, ক্লিয়ার হয়েছে? তো এখানে আমাদের ফটোসিনথেসিস হয়ে গেল। ফটোসিনথেসিসের রিঅ্যাকশনটা CO2 রিঅ্যাকশন মনে আছে তোমাদের সবারই, দেখো CO2 প্লাস H2O C6H12 O6 প্লাস 6O2 প্লাস 6H2O। এটা এবার রিঅ্যাকশনকে ব্যালেন্স করার জন্য আমরা এখানে এটা 12 বসিয়ে দেবো, এটা 6 বসিয়ে দেবো। ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট আর ক্লোরোফিল থাকে, তাই জন্য এই রিঅ্যাকশনটা কাজ করে। ঠিক। তো এই রিঅ্যাকশনের মাধ্যমে প্লান্ট নিজের খাবার তৈরি করে। এবার প্রশ্নটা আসে যে এই জলটা আসলো কোথায় থেকে, এই কার্বন ডাইঅক্সাইডটা আসলো কোথা থেকে? এমনি আমরা জানি যে অক্সিজেন আমাকে গাছ দেয়, উদ্ভিদ দেয় আমাদেরকে অক্সিজেন। তো এখানে অনেকে বলে দেয় আচ্ছা যেহেতু অক্সিজেন আমরা কার্বন ডাইঅক্সাইড, প্লান্ট কার্বন ডাইঅক্সাইড নিয়ে নিল আমাদের থেকে, এরকম হয় কি না? প্লান্ট যে কার্বন ডাইঅক্সাইড পাচ্ছে সেটাও পাচ্ছে কোথা থেকে? তো বলবে সেটা অ্যাটমসফিয়ার থেকে পাচ্ছে। অ্যাটমসফিয়ারে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা রয়েছে কি না? 3% মোটামুটি। ঠিক। 3% বলছি, 78%, 21%, 0.03%, 0.03% রয়েছে। আর এই জলটা কোথা থেকে আসে? অ্যাটমসফিয়ার। এই জলটা তোমার আসে কোথা থেকে? মাটি থেকে, সয়েল থেকে আসে। তো এই জল আমরা সয়েল থেকে পেয়ে গেলাম। কোথা থেকে পেলাম? সয়েল থেকে। ক্লিয়ার? জিনিসটা ক্লিয়ার? তো সবুজ আলোয় সবচেয়ে বেশি কম খাওয়া তৈরি হয় ইন কেস অফ প্লান্ট। এই কোশ্চেনটাকে সোজাভাবে জানতে গেলে বলবে সবুজ আলোয় সবচেয়ে বেশি
সবচেয়ে কম খাওয়া তৈরি হয় প্লান্টের ক্ষেত্রে, আর সবচেয়ে বেশি লাল আলো হয়, কারণ লালের তরঙ্গ গতি বা তরঙ্গ দূরত্বটা সবচেয়ে বেশি, ওয়েভলেন্থ সবচেয়ে বেশি কিনা, তো সবচেয়ে বেশি ওয়েভলেন্থ, তাই দূরে ট্রাভেল করে আসে, তাই লালের ক্ষেত্রে সবচেয়ে বেশি খাওয়া তৈরি হয়। ঠিক, নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং ইজ কজড বাই ভাইরাস নেম ভেরিসেলা জোস্টার। ভেরিসেলা জোস্টারের দ্বারা কি হয়, দেখো আমি এটা মনে রাখার জন্য তোমাকে ট্রিক দেখে দিই। পোলিও, চিকেন পক্স, র্যাবিস, কলেরা। প্রথমে দেখো কলেরা তো হবে না, কারণ কলেরা ইজ এ ব্যাকটেরিয়াল ডিজিজ, কলেরা ইজ এ ব্যাকটেরিয়াল ডিজিজ, এটা তো হবেই না, এটাকে বের করে দাও। ঠিক, নেক্সট বলছে ভেরিসেলা বলেছে না, তো ভেরিসেলা বলেছে, আচ্ছা এইটা পোলিও ভাইরাসের দ্বারা হয়, পোলিওমাইলাইটিস, এইটা র্যাবডো ভাইরাসের দ্বারা হয়, আর চিকেন পক্সটা হয় ভেরিসেলা জোস্টার। এবার এত কিছু মনে করবে কি করে, সমস্যা তো এখানে যে ভেরিসেলা জোস্টার যে কি করে মনে করবে, তো দেখো সি ফর সেলা, সি ফর চিকেন, বলতে পারলাম সি ফর সেলা, সি ফর চিকেন, তাই আমাদের এই অ্যান্সার এখানে কি হয়ে যাবে, ভেরিসেলা জোস্টারের ক্ষেত্রে চিকেন পক্স। আবার চিকেন পক্স শুনছো, তাহলে অবশ্যই তোমরা স্মল পক্সও শুনবে। স্মল পক্সের ক্ষেত্রে কি হবে, স্মল পক্সের ক্ষেত্রে ভেরিওলা জোস্টার, ভেরিওলা জোস্টার। স্মল পক্সের ক্ষেত্রে কি পাওয়া যায়, ভেরিওলা জোস্টার পাওয়া যাবে। ঠিক, ভেরিওলা জোস্টার হয়ে গেল আমাদের স্মল পক্সের ক্ষেত্রে। আরও কিছু রয়েছে কলেরার ক্ষেত্রে, দেখো তো কলেরার ক্ষেত্রে ব্যাকটেরিয়া ডিজিজ ভিব্রিও কোলেরে, ভিব্রিও কোলেরে, এটা হয়ে গেল। ঠিক, নেক্সট যদি টাইফয়েড বলে, টাইফয়েড যদি বলে দে কিছু কিছু মনে রাখো, তো স্যালমোনেলা টাইফি, স্যালমোনেলা টাইফি, এরকম করে তোমার সব কিছু মনে রাখতে হবে। বোঝা গেছে না, সব কিছু এভাবে মনে থাকবে তো। ঠিক, চলো নেক্সট কোশ্চেন কি বলছে, কোশ্চেন দেখা যাক। Which one of the following was the capital of Sultanate during the reign of ইলতুৎমিশ? যখন ইলতুৎমিশ শাসক হয় দিল্লি সুলতানের, তখন এখান থেকে কোনটা রাজধানী ছিল ইলতুৎমিশ, আগ্রা, লাহোর, বদায়ুন না দিল্লি? দেখো দিল্লি সালতানাতের শুরু টাইমটা বা দিল্লি সালতানাত শুরু কবে হয়, 1206 সালে, থাকে কখন অবধি, 1526 অবধি। 1206 থেকে 1526 অবধি দিল্লি সালতানাত ছিল, এই সময় অবধি ছিল। আচ্ছা, দিল্লি সালতানাতে প্রথম যে ডাইনেস্টি তারই নাম ছিল দাস বংশ কিংবা স্লেভ ডাইনেস্টি, কিংবা সেটাকে 2 নম্বর কেন, সেটাকেই বলা হয় মামলুক ডাইনেস্টি, কিংবা বলা হয় ইলবারি ডাইনেস্টি, বা বলা হয় গুলাম বংশ, এই সমস্ত নাম। আর এই ডাইনেস্টিকে ফাউন্ড কে করে, তো বলবে এইটাকে ফাউন্ড করেছিল আমাদের ফেমাস কুতুব মিনার, নাম শুনেছো, তাই অ্যান্সার বেরিয়ে যাবে কুতুব মিনারে, কুতুব মিনার থেকে কুতুবুদ্দিন আইবক, কি হয়ে যাবে, কুতুবুদ্দিন আইবক হয়ে যাবে ফাউন্ডার। কে হলো, কুতুবুদ্দিন আইবক ফাউন্ডার হয়ে গেল। কুতুবুদ্দিন আইবকের পর আরেকজন ছিল খুব কম সময়ের জন্য, তারপরে ইলতুৎমিশ আসলো, কি আসলো, ইলতুৎমিশ। তো ফাউন্ডারে কিন্তু রিয়েল ফাউন্ডার যদি তোমাকে প্রশ্ন দেয় যে রিয়েল আসল ফাউন্ডারটা কে, তো রিয়েল ফাউন্ডারের নামটা চেঞ্জ হবে, শামসুদ্দিন ইলতুৎমিশ, কি হয়ে যাবে, ইলতুৎমিশ। এবার ইলতুৎমিশ কুতুবুদ্দিন আইবক 10 বছর যে ছিল, এই যে ছিল মোটামুটি 10 বছর, কতদিন, টোটাল 10 বছরই ছিল। তো এর টাইমলাইনটা ছিল 1206 থেকে 1210 অবধি। এবার ইলতুৎমিশ দেখলো যে এ ভয়ে ভয়ে লুকিয়ে লুকিয়ে ছিল, যে আর যদি কেউ আক্রমণ করে দেয় আমি ফাউন্ডার হয়ে আসি, লুকিয়ে লুকিয়ে ছিল, পরে পোলো খেলতে গিয়ে মারা যায়, চোগান বা পোলো। এইবার ইলতুৎমিশ বুদ্ধি লাগালো যে ভাই এরকম তো থাকা যাবে না, ভয়ে ভয়ে, হ্যাঁ, ইলতুৎমিশকে বলা হতো স্লেভ অফ স্লেভ, কারণ ও কার দাস ছিল, কুতুবুদ্দিন আইবকের। আর কুতুবুদ্দিন আইবক কার দাস ছিল, তো বলবে মোহাম্মদ ঘুরির, তো স্লেভ অফ স্লেভ। এভাবে ভাবছে মনে মনে, এরকম তো কেস খেয়ে যাবো, হ্যাঁ কোনোদিন তো আমি খুলে থাকতে পারবো না। তো বললো যে ঠিক আছে একটা কাজ করা যাক। ইলতুৎমিশ কী করলো, একটা ফোন করলো খলিফাকে। খলিফা তখনকার সবচেয়ে বড় ধর্মগুরু। এবার ফোন করলো মানে ফোন ভেবে নেবে ভাই, তখন ফোন আসেনি, চিঠি লিখে পাঠালো যে স্যার
উইথ ডিউ রেসপেক্ট আই ওয়ান্ট টু নো দ্যাট, যে আপনি আমাকে দিল্লির সুলতান হিসাবে ডিক্লেয়ার করে দিন। মুসলিমের সবচেয়ে বড় ধর্মগুরু হলো খলিফা, খ্যালিফেট বা খলিফা। বাগদাদে পাঠাচ্ছে চিঠিটা, বাগদাদ দিয়ে যাচ্ছে, বাগদাদে আসছে, নিয়ে গেছে, বাগদাদে পাঠালো, বলো যে আমি দিল্লি থেকে রুল করছি, সব কিছু তো আমি করছি, আপনি যদি এটাকে সহি করে দিন না, বাস আমার জীবনটা ঠিক হয়ে যাবে, শান্তি হয়ে যাবে, আমি কোনো চাপ থাকবে না, সবাই আমাকে মানতে হবে। লিখে পাঠালো, ওইখান থেকে খলিফা সহি করে দিল, আর এসে তারপরে দিল্লিতে বসে গেল। কোথায় বসে গেল? দিল্লিতে। মানে আগের রাজধানী কুতুবুদ্দিন আইবকের সময় আলাদা ছিল, এ এসে কোথায় বসে গেল? দিল্লিতে। তো গল্প থেকে আমাদের অ্যান্সার বেরিয়ে গেল দিল্লি। কথা হলো দিল্লি। দিল্লিতে এসে দিতে বসে, এইবার আমি সুলতান হয়ে গেলাম, কে আমাকে আটকাবে? তো ডাইরেক্ট সুলতান হয়ে গেল। ঠিক, সুলতান হয়ে গে। আচ্ছা, তাহলে এই যে লাহোর কুতুবুদ্দিন আইবকের রাজধানী ছিল, কুতুবুদ্দিন আইবকের রাজধানী ছিল কি? তো বলবে লাহোর। এটা কি হলো? লাহোর হয়ে যাবে। ঠিক, চলো নেক্সট কোশ্চেনে গেলাম। কোশ্চেন বলছে বাই হুইচ অফ দ্য ফলোইং প্রাইম মিনিস্টার, হুইচ অফ দ্য ফলোইং প্রাইম মিনিস্টার, কে প্রধানমন্ত্রী যে 13 দিন অবধি সার্ভ করেছেন? তো তুমি কি বলবে? এখান থেকে 13 দিনের জন্য প্রধানমন্ত্রী, অদ্ভুত কথা তো। তো বলবে হ্যাঁ, 13 দিনের প্রধানমন্ত্রী আমাদের দেশে ছিল, হয়েছিল, ঝামেলা হয়েছিল, সরকার পড়ে গেছে। সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? এখানে তোমরা দেখতে পাচ্ছ অটল বিহারী বাজপেয়ী, মোরারজি দেশাই, চৌধুরী চরণ সিং, জওয়াহরলাল নেহরু। চারটে অপশন পাচ্ছ। তো চারটে অপশন থেকে একটা তো চুজ করতে হবে, চুজ করে দিলাম, চলো ঝটপট মেরে দিলাম, অটল বিহারী বাজপেয়ী। কি হয়ে যাবে? অটল বিহারী বাজপেয়ী, ইনি 13 দিনের প্রধানমন্ত্রী ছিলেন। ঠিক, বাকি কি অপশন দেখছো? মোরারজি দেশাই। তো মোরারজি দেশাই সম্বন্ধে কিছু জানতে গেলে এখানে তুমি দেখো কি হবে মোরারজি দেশাই সম্বন্ধে। তো মোরারজি দেশাই সম্বন্ধে জানো যে ওল্ডেস্ট পিএম অফ ইন্ডিয়া, ওল্ডেস্ট পিএম অফ ইন্ডিয়া, ওল্ডেস্ট পিএম অফ ইন্ডিয়া। কত বছরের বয়সে? তো বলবে 81 ইয়ার্স অফ এজ, 81 বছর বয়সে ইনি প্রধানমন্ত্রী হয়েছিলেন ভারতের। তাহলে যদি ওল্ডেস্ট বুঝতে পারছো, তো তোমার মনে আরেকটা প্রশ্ন আসবে যে ইয়ংগেস্ট কি হবে? তো ইয়ংগেস্ট এখান থেকে বেরোবে যে এখনকার সোনিয়া গান্ধীর উনার হাজবেন্ড, ইয়ংগেস্ট প্রাইম মিনিস্টার, ইয়ংগেস্ট পিএম তুমি এখান থেকে বের করো ভাই। সোনিয়া গান্ধীর হাজবেন্ডের নাম কি ছিল? রাজীব গান্ধী, রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী। ঠিক, 40 বছর বয়সে পিএম হয়ে গেছিলেন, যেহেতু ইন্দিরা গান্ধী মারা গেছিল তাই 40 বছর বয়সে পিএম হয়ে গেছিলেন। ঠিক, আচ্ছা নেক্সট এখানে দেখো জওহরলাল নেহরু ফার্স্ট পিএম তো সবাই জানে, কিন্তু তোমাকে একটা প্রশ্ন দেবে এখন অবধি, এই মুহূর্তে অবধি, কারণ হয়তো পরবর্তীকাল চেঞ্জ হতে পারে, তো টিল 2029 অবধি তো কোনো চেঞ্জেস নেই, যেহেতু প্রধান মাঝখানে যদি সিনারিও চেঞ্জ হয় তাহলে কিছু করার নেই। তো এখন অবধি মানে পন্ডিত জওহরলাল নেহরু লংগেস্ট সার্ভিং পিএম, লংগেস্ট সার্ভিং পিএম। যদি এইবার তোমার মোদি 29 অবধি থাকবেন, প্রধানমন্ত্রী মোদি 29 অবধি থাকবেন, তাহলে ওনার 15 বছর কমপ্লিট হবে। তারপর যদি নেক্সট টার্মে আসেন তাহলে এই রেকর্ডটা হয়তো ভাঙা যাবে। যদি নেক্সট টার্মে আবার প্রধানমন্ত্রী মোদি হয়ে যান তাহলে এই রেকর্ডটা ভাঙা যাবে। ঠিক, ক্লিয়ার? তো বোঝাতে পারলাম। তো 13 দিনের গভর্নমেন্ট ছিল কার? তো অটল বিহারী বাজপেয়ী ছিল। অটল বিহারী বাজপেয়ী বিজেপির একজন লিডার, ইনাকে ভারতরত্ন দেওয়া হয়েছে, মনে রাখবে ভারতরত্ন দেওয়া হয়েছে। আর ইনার সময়কালে আমরা সেকেন্ড নিউক্লিয়ার টেস্ট, দুটো নিউক্লিয়ার টেস্ট সবচেয়ে সাকসেসফুল পোখরান টেস্টটা করেছিলাম। মুভি দেখবে পরমাণু মুভিতে তোমরা দেখতে পাবে সেই জিনিসটা। ঠিক, নেক্সট ট্র্যাকোমা ইজ এ প্রিভেন্টেবল ডিজিজ। ট্র্যাকোমাকে বলছে প্রিভেন্টেবল ডিজিজ দ্যাট রিজাল্টস ফ্রম পুয়ার হাইজিন অ্যান্ড স্যানিটেশন হুইচ দ্য ফলোইং বডি পার্টস ইজ এফেক্টেড। ট্র্যাকোমা, গ্লুকোমা, এখানে লিখে নাও, গ্লুকোমাও লিখে নাও। ট্র্যাকোমার সঙ্গে কোথায় এফেক্ট করে? তো গ্লুকোমা মনে রাখবে। তো গ্লুকোমার ক্ষেত্রেও সেম হবে অ্যান্সার। এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে আই। কি হবে? চোখের মধ্যে হয় এটা। তো আরও কিছু আই রোগ লেখো ভাই। অ্যাস্টিগমেটিজম লিখো, অ্যাস্টিগমেটিজম ফিজিক্সের রোগ, এগুলো ফিজিক্সের মধ্যে পড়বে। প্রেস বায়োপিয়া, কি পড়বে? প্রেস বায়োপিয়া পড়লে। তারপর পড়বে মায়োপিয়া, কি পড়লে? মায়োপিয়া। তারপর পড়বে হাইপারমেট্রোপিয়া, কি পড়লে? হাইপারমেট্রোপিয়া, সেটাকে বলা হয় ফার সাইটেডনেস আর নিয়ার সাইটেডনেস। মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, এই সমস্ত হলো কি না? ক্লিয়ার? আচ্ছা, আরও রোগ আছে ভিটামিনের রোগ করলে, ভিটামিনের রোগ বললে বলো নাইট ব্লাইন্ডনেস, রাত কানা, নাইট ব্লাইন্ডনেস। বাবু কোন ভিটামিনের জন্য হয়? এটা অপশন জানাবে। নাইট ব্লাইন্ডনেস, জেরোপথেলমিয়া, জেরোপথেলমিয়া, এটা চোখের মধ্যে হয়, জেরোপথেলমিয়া। ট্র্যাকোমা, গ্লুকোমা, উভেটিস, উভেটিস বলে একটা রোগ আছে, উভেটিস, উভেটিস বলে একটা রোগ আছে, সেটাও চোখের মধ্যে হয়, সেটাও চোখের মধ্যে হয়। ক্যাটারেক্ট, ছানি যেটা হয়, ক্যাটারেক্ট, ছানি যেটা হয়ে যায় ক্যাটারেক্ট, সেটাও এইখানে হয়, সেটাও কথা হয় এইখানে হয়।
তাহলে এত কিছু রোগ বলে দিলাম। ঠিক, ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে যাই ছটপট। এনজাইম লিঙ্কড ইমিউনোজর্বেন্ট এসে, এই টেকনিকটা কি রোগ ডিটেক্ট করার জন্য ইউজ করা হয়? এনজাইম লিঙ্কড ইমিউনোজর্বেন্ট এসে, তো সেটার ক্ষেত্রে দেখো এনজাইম লিঙ্কড ইমিউনো ওয়ার্ড ধরতে পারবে ইমিউনো। এবার মনে করো যে কোনো একটা এনজাইম লিঙ্কড ইমিউনোজর্বেন্ট এসে, আচ্ছা হ্যাঁ আমি এখানে মার্ক করে দিলাম, ওহো এখানে তো ধরতে পারবে, তো ইমিউনো, এবার খোঁজো তো ইমিউনো, একটা জায়গায় পাচ্ছ। তো এইডসের ক্ষেত্রে আমরা এই টেস্টটা করি, এবার অনেকে গুলিয়ে ফেলে, এইডসের ক্ষেত্রে টেস্টটা করি, এটা প্রিলিমিনারি টেস্ট। কি ধরনের টেস্ট? প্রিলিমিনারি টেস্ট। এই টেস্টটাকে শর্ট ফর্মে বলা হয় এলাইজা টেস্ট। কি বলা হয়? এলাইজা টেস্ট। এইটার যদি পজিটিভ কেউ আসে, পজিটিভ কেউ হয়ে গেল, তাহলে আর একটা কনফার্মেটরি টেস্ট করবে, কনফার্ম করার জন্য যে আরেকবার টেস্ট করে নি, কনফার্মেটরি টেস্ট। আর সেই কনফার্মেটরি টেস্টের নাম হলো, তো বলবে কি হলো? ওয়েস্টার্ন ব্লট। কি নাম দেবে? ওয়েস্টার্ন ব্লট নাম দিয়ে দেবে। কি নাম দেবে? ওয়েস্টার্ন ব্লট। হ্যাঁ কি না? ওয়েস্টার্ন ব্লট, বোঝা গেছে? আচ্ছা, ওয়েস্টার্ন ব্লট হয়ে গেল। এবার এই টেস্ট, এই যে রোগটা এইডস, অ্যাকোয়ার্ড ইমিউনোডেফিসিয়েন্সি সিনড্রোম, এই রোগটা হয় একটা ভাইরাসের জন্য, আর সেই ভাইরাসের নাম হলো এইচআইভি ভাইরাস। কি নাম হলো? এইচআইভি ভাইরাস, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস। কোথায় ক্ষতি করে, কোথায় তোমার অ্যাটাক করে? তো বলবে তোমার বডিতে ডব্লিউবিসি, শ্বেত কণিকা বা হোয়াইট ব্লাড সেল যেটাকে বলা হয়, হোয়াইট ব্লাড সেল। তো সেটার ক্ষেত্রে ডব্লিউবিসির মধ্যে থাকে টি সেলস, এই টি সেলসকে ড্যামেজ করে দেয়। কোথায় ড্যামেজ করে? টি সেলসকে ড্যামেজ করে দেয়। বোঝা গেছে কি না? ঠিক, ক্লিয়ার? চলো, ফ্রম হুইচ প্লেস ডিড রিভোল্ট অফ 1857 স্টার্ট? রিভোল্ট অফ 1857 স্টার্ট কোথায় থেকে হয়? দেখো গল্পটা তো অ্যাকচুয়ালি শুরু হয় আমাদের বেঙ্গল থেকে। ব্যারামপুরে একটা নেটিভ ইনফেন্ট্রি ছিল, সেখানে ছিল একজন লোক মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে গিয়ে সার্জেন্টের উপরে অ্যাটাক করেন, তারপরে মঙ্গল পাণ্ডেকে ফাঁসি দেওয়া হয়। তারপরে কি হয়, যে মেন সমস্যা ছিল যে দেশের লোক বিভিন্ন কারণ ছিল রেগে ছিল ব্রিটিশের উপরে। কি কারণ ছিল? তো অনেক কারণ হতে পারে ব্রিটিশের উপরে রাগার জন্য। সেটার ক্ষেত্রে কি কি হয়েছিল? ইকোনমিক কারণ ছিল, পলিটিক্যাল কারণ ছিল তোমার, তারপরে সোশিও ইকোনমিক রিজন ছিল, রিলিজিয়াস রিজন ছিল, ডক্ট্রিন অফ ল্যাপস যেটা লর্ড ডালহৌসি নিয়ে এসেছিল। তো ডক্ট্রিন অফ ল্যাপসের আন্ডারে সাতারাকে ধরে নিয়েছিল। মানেটা কি ছিল? যদি কারো নিজের রক্তের লোক মানে ছেলে না হয়, তো ওই কিংডমটা, ওই রাজ্যটা, সাম্রাজ্যটা ব্রিটিশের আন্ডারে চলে আসবে। এটা ছিল, সাতারা প্রথম নিয়েছিল। তারপরে একটা ইমিডিয়েট কজ ছিল, আর এই ইমিডিয়েট কজটা কী ছিল? তুমি বলবে ইমিডিয়েট কজ ছিল আমাদের কি? তো কী ছিল? এনফিল্ড রাইফেল। এনফিল্ড রাইফেল এমন একটা রাইফেল যেটার কার্তুসটা মুখ দিয়ে খুলতে হচ্ছিল, মুখ দিয়ে খুলে বন্দুকের মধ্যে ভরতে হচ্ছিল। ভরার সময় কি মুখ দিয়ে যেটা খুলছিল তার মধ্যে চর্বি ছিল। কিসের চর্বি ছিল? তো চর্বি ছিল তোমার গরুর, কাউ অ্যাজ ওয়েল এজ পিগ। এবার কাউ সেন্টিমেন্ট হার্ট করছে হিন্দুদের, কারণ হিন্দুরা কাউকে অ্যাজ এ সেক্রেট অ্যানিমাল দেখে। আর এইদিকে মুসলিমদের ক্ষেত্রে ওরা যেহেতু পিগের মাংস খায় না, শুয়োরের মাংস খায় না, তো এটা হার্ট করছে মুসলিমদের সেন্টিমেন্ট। এটাতে দুই দিকে রাগ, তারপরে সেম ইকুয়াল ট্রিটমেন্ট পাচ্ছে না, ব্রিটিশ সোল্ডার থেকে এরা নিচে রাখা হচ্ছে, তাই এরা রেগে গেল। আর তারপরে প্রথম রিভোল্টটা শুরু হয় 10th অফ মে। কোথায় শুরু হয়? 10th অফ মে, ডেট মনে রাখবে, 10ই মে 1857। কোথায় থেকে? মেরঠ থেকে এই ঝামেলা শুরু হয়। আর মেরঠ থেকে ওরা জেল ফেল ভেঙে তারপরে ওরা বেরিয়ে চলে যায় দিল্লিতে রেড ফোর্ট। রেড ফোর্টে তখন আমাদের দেশে মুঘল সাম্রাজ্যের শাসক বাহাদুর শাহ জাফর টু। কে বসে আছে? বাহাদুর শাহ জাফর টু। বাহাদুর শাহ জাফর টুকে বলল, আপনি শাহেনশাহে হিন্দুস্তান, আপনি আমাদের লিডার, এবার আমরা শুরু করব যুদ্ধ। ঠিক, তো যুদ্ধ শুরু করলো বা রিভোল্ট শুরু করলো, বিদ্রোহ শুরু করে দিল ব্রিটিশের এগেনস্টে। তো দিল্লি থেকে মানে মেরঠ থেকে শুরু দিল্লি যায়, তারপর বিভিন্ন পার্ট ইউপি, বিহার, এই সমস্ত জায়গায় ছড়িয়ে যায়। ঠিক, তো মেন কারণ কি তোমার মনে রাখতে হবে? এনফিল্ড রাইফেল, সেটা মেন কারণ ছিল। শুরু হয় কোথা থেকে? মেরঠ থেকে, মনে রাখবে, ডেট লিখে দিয়েছি সমস্ত কিছু। ঠিক, বিহারে রিভোল্টকে কে লিড করে এটা মনে রাখতে পারো, লখনৌতে কে লিড করে এটা মনে রাখতে পারো, ঝাঁসিতে কে লিড করছে এটা মনে রাখতে পারো, সমস্ত কিছু মনে রাখা যায়, এর মাধ্যমে কোশ্চেন বের করা যায়। কোশ্চেন নাম্বার 19 কি বলছে? 19 তোমাকে বলে দিচ্ছে, দ্য ড্যাশ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিফাইন্স দ্য ফান্ডামেন্টাল ডিউটিস অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন। মৌলিক অধিকার না, এখানে মৌলিক কর্তব্যের কথা বলছে, মৌলিক কর্তব্য। তো মৌলিক কর্তব্য কোথায়, কোন আর্টিকেল বা কোন অনুচ্ছেদের মধ্যে দেওয়া হয়েছে? তো প্রথমে মৌলিক কর্তব্যের মধ্যে থেকে তুমি জানো যে এই জিনিসটা 1976-এ একটা কমিটি এসেছিল, স্বর্ণ সিং কমিটি এটাকে রেকমেন্ড করে। আর স্বর্ণ সিং কমিটি যখন এটাকে রেকমেন্ড করে, তো আমরা আমাদের কনস্টিটিউশনের মধ্যে পার্ট 4A অ্যাড করি। পার্ট 4A,
যেটা অনুচ্ছেদ হয়ে গেল আর্টিকেল 51A। এট প্রেজেন্ট এটার মধ্যে টোটাল 11খানা ডিউটিস রয়েছে, টোটাল 11 ডিউটিস রয়েছে। এই 11 ডিউটিস বা আমাদের কর্তব্য সেটাকে আমরা বলি ফান্ডামেন্টাল ডিউটিস। তো কোথায় হয়ে যাবে? আর্টিকেল 51A, আর্টিকেল 51A, যেখানের মধ্যে আমাদের বিভিন্ন কাজ রয়েছে যেটা আমাদের করতে হয়। আমাদের ন্যাশনাল সিম্বলগুলোকে রেসপেক্ট করতে হয়, মহিলাদেরকে রেসপেক্ট করতে হয়, কাউকে টিজ করতে নেই। সমস্ত ছেলেদের বাচ্চাদের ক্ষেত্রে একটা অধিকার রয়েছে, মানে অধিকার না, কর্তব্য ওদের মা বাবা রয়েছে, 6 থেকে 14 বছর অবধি বাচ্চাদেরকে পড়াতে হয়। ইন্টারন্যাশনাল পিস অ্যান্ড সিকিউরিটি প্রসপারিটি করতে হয়, সবাইকে রক্ষা করতে হয়। সিকিউরিটি, ওয়ার্ল্ডের মধ্যে সিকিউরিটি যেন থাকে, শান্তি থাকে, এটা করতে হয়। ফরেস্টকে প্রোটেক্ট করতে হয়। যখন দেশের দরকার পড়বে তাহলে আমরা দেশের জন্য দাঁড়িয়ে থাকবো, এটাও বলা হয়। কালকে যুদ্ধ হলো, আমাদের আর্মি নাই বা আর্মিতে দরকার আছে, আমি যাব, হ্যাঁ আমি যাব, এটা আমার কর্তব্যের মধ্যে পড়ে। ক্লিয়ার? এটা হয়ে গেল আমাদের আর্টিকেল। প্রশ্ন, উইথ হুইচ অফ দ্য ফলোইং স্পোর্টস ইজ দ্য টার্ম চাইনাম্যান? চাইনিজের কোথাও এসে গেছে প্রশ্নের মধ্যে, চাইনাম্যান কোন সাথে অ্যাসোসিয়েটেড? চাইনাম্যান, ঠিক আছে। তো চাইনাম্যান কিসের সাথে অ্যাসোসিয়েটেড? ক্রিকেট নাকি টেবল টেনিস নাকি পোলো নাকি সুইমিং? তো এখানে দেখো অ্যান্সার কি হয়ে যাবে, ক্রিকেট হবে নাকি টেবল টেনিস নাকি পোলো নাকি সুইমিং? তো এখানে আমাদের অ্যান্সার হবে ক্রিকেট। চাইনাম্যান প্লেয়ার হয়, চাইনাম্যান ক্রিকেটার হয়। বেসিক্যালি চাইনাম্যান যারা লেফট হ্যান্ড থেকে স্পিন বল করে, কুলদীপ যাদব, ঠিক আছে, ব্রেড হগ, এরা প্লেয়ার, ব্রেড হগ ক্রিকেটের। তো যারা লেফট হ্যান্ড থেকে লেগ স্পিন করে, লেফট হ্যান্ড থেকে এল ফর লেফট, এল ফর লেগ স্পিন করে, তখন ওদেরকে চাইনাম্যান ধরা হয়। কি ধরা হয়? চাইনাম্যান। তো বিভিন্ন টার্ম রয়েছে, দেখো এখানে তুমি বলবে লাভ রয়েছে। এটা এমন একটা স্পোর্ট যেটাতে লেফট হ্যান্ড ছাড়া খেলতে হয়, লেফট হ্যান্ড ছাড়া খেলতে হবে, একটা ধরা থাকে, তো লেফট হ্যান্ড ইউজ হয় না, ঠিক। নেক্সট, সুইমিংয়ের ক্ষেত্রে তুমি ফ্রি স্টাইল নামটা শুনবে, বাটারফ্লাই স্টাইল শুনবে, বিভিন্ন। সুইমিংয়ের ক্ষেত্রে একজন ছিল মাইকেল ফেলপস, আমেরিকা থেকে, বিজিং অলিম্পিক্সের সমস্ত গোল্ড জিতে নিয়েছিল, মনে রাখবে, ঠিক। হোয়াইট বল, নো বল, চাইনাম্যান, গুগলি, এই সমস্ত নাম তোমরা ক্রিকেটে শুনতে পাবে। কোথায় শুনতে পাবে? ক্রিকেটে শুনতে পাবে। আগে 21 নম্বর, অর্নিথোফেলি ইজ এফেক্টেড বাই, অর্নিথোফেলি ইজ এফেক্টেড বাই, কার দ্বারা অর্নিথোফেলি হয়? তো অর্নিথোলজি, লজি যখনই আমি বলি, লজির মধ্যে তুমি একটা জিনিস বুঝতে পারো, লজি মানে স্টাডি করা হয়, লজি মানে কি করা হয়? স্টাডি করা হয়। তো অর্নিথোফিলি এখানে কি হবে? অর্নিথোফিলি ইজ এফেক্টেড বাই, তো বলবে অর্নিথোফিলি ইজ এফেক্টেড বাই বার্ডস। কার দ্বারা? বার্ডসের দ্বারা হয়, পাখিদের দ্বারা হয়। আর অর্নিথোফিলি মানে কি? এখানে পলিনেশনের কথা বলছে। কি বলছে? পলিনেশন। এবার পলিনেশন মানে কি তোমরা শুনেছো? দেখো, ইন কেস অফ হিউম্যান, মানুষদের ক্ষেত্রে দেখো, স্পার্ম ওভামের সাথে ফিউজ হয়ে ফার্টিলাইজেশন বলা হয়, সেটা আমরা বাই হিউম্যান মিন্স করি। কিন্তু ইন কেস অফ প্লান্ট তো এটা পসিবল না, কারণ মেল পার্ট আর ফিমেল পার্ট একটা গাছেই থাকতে পারে বা আলাদাও হতে পারে। এবার সেটাকে এজেন্টকে নিয়ে যাবে, তো এই এজেন্টগুলোকে পলিনেটিং এজেন্ট বলা হয়। আর যখন ট্রান্সফার হয়, ট্রান্সফার কি হবে? তো ট্রান্সফার যেরকম স্পার্ম ট্রান্সফার হয় ওভামের মধ্যে, মানে তোরা ভেজাই না ওভেনের কাছে যায়, তো সিমিলারলি এখানে ট্রান্সফার হয় পোলেন গ্রেনস, ট্রান্সফার অফ পোলেন গ্রেনস টু ওভারি বা স্টিগমার কাছে যায়, তারপর আস্তে আস্তে নিচে চলে যায়, সেটাকে আমরা বলি পলিনেশন। পলিনেশন দু ধরনের হয়। কি কি হয়? তো পলিনেশন দু ধরনের, কি কি বলবে? তো একটা সেলফ পলিনেশন, একটা ক্রস পলিনেশন। হোমওয়ার্ক কমেন্টে জানাবে সেলফ পলিনেশন কি, মানে ক্রস পলিনেশন কি। যদি না জানো সেটাও লিখো, আমি তোমাদেরকে বলে দেব সেই কমেন্টে বা আমাদের টেলিগ্রাম গ্রুপে, ঠিক। আচ্ছা, এই নোটস এই কিছু কোথায় পাবে? আমাদের WBPSC ওয়ালা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানে তোমরা পেয়ে যাবে, WBPSC ওয়ালা টেলিগ্রাম গ্রুপে, ঠিক। নেক্সট, ফটোসিনথেসিস টেকস প্লেস ইনসাইড প্লান্ট সেল। প্লান্ট সেলে কোথায় ফটো সালোক সংশ্লেষণ এক্ষুনি পড়ে আসলাম, কোথায় হয়? তো কোষের মধ্যে বিভিন্ন পার্ট রয়েছে, সেটার মধ্যে একটা বের করবে তুমি, ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের মধ্যে হয় কি থাকে? তোমার ফটোসিনথেসিস হয়। এবার রাইবোজোমসকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, কারণ এখানে প্রোটিন ফর্ম হয়। আর প্রোটিন ফ্যাক্টরি, ক্লোরোপ্লাস্টে কি হয়? সালোক সংশ্লেষণ হয়। তো যেহেতু সালোক সংশ্লেষণ হয়, তো এটাকে বলা হয় কিচেন হাউস বলা হয়, কোষের কিচেন হাউস। এটা হলো ব্রেন অফ দ্য সেল বা ম্যানেজার অফ দ্য সেল, আর এটা হলো পাওয়ার হাউস অফ দ্য সেল, কারণ এখানে কি এটিপি সিনথেসিস হয়, নিউক্লিয়াস সমস্তকে কন্ট্রোল করে, তাই বলা হয় ব্রেন অফ দ্য সেল। হোয়াট টাইপ অফ সেল ডিভিশন ইজ ইউজড টু রিপেয়ার ইনজুরি ইন বডি? দেখো, আমাদের হিউম্যানের ক্ষেত্রে দু ধরনের সেল ডিভিশন হয়, ঠিক। ইন কেস অফ অ্যানিমাল বা হিউম্যানের ক্ষেত্রে বলে দিই,
এমাইটোসিস হয় না, এখানে হয় মাইটোসিস, দেখো দিয়েছে কিনা মাইটোসিস, আর এটা দিয়েছে মিওসিস। এবার মাইটোসিস যে হয় সোমেটিক সেল ডিভিশন, গ্রোথ ডেভেলপমেন্ট রিপেয়ার করার জন্য এটা কাজ করে। আর মিওসিসের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ সেল ডিভিশন হয়, আমাদের যে জন্ম হয় রিপ্রোডাকশন হয় এই বাই মিওসিস হয়, এটা এখানে মাইটোসিসের ক্ষেত্রে হয়। মাইটোসিসের ক্ষেত্রে গ্রোথ ডেভেলপমেন্ট রিপেয়ার অফ বডি। তো এখানে বলেছে কি যে সেল ডিভিশন টাইপ অফ রিপেয়ার ইঞ্জুরি বডি, তো এখানে শুধু মাইটোসিস কাজ করছে আর কিছু না, শুধুমাত্র মাইটোসিস কী হয়ে যাবে, শুধুমাত্র মাইটোসিস। ক্লিয়ার? নেক্সট, ফ্রম হুইচ প্লেস ডিজ রিভল্ট অফ, ওহো এই কোশ্চেনটা তো রিপিটই হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের জন্য এখানে একটা আরেকটা কোশ্চেন দিয়ে দিই, বসিয়ে দিই। হু লেড দ্য রিভোল্ট অফ 1857 ফ্রম লখনৌ? কি হবে এটা বলতে হবে। তো এখানে আমরা অ্যান্সার ডাইরেক্টলি বলবো বেগম হজরত মহল। কি হয়ে যাবে, বেগম হজরত মহল। ইনি নিজের ছোট বাচ্চার জন্য লড়াই করছেন শাসক বানানোর জন্য, সেটার জন্য ইনি লড়িয়েছিলেন লখনৌ থেকে বেগম হজরত মহল। ঠিক আছে, তো বেগম হজরত মহল, তাও এটাকে আমরা টিক করে দিচ্ছি, এটা আমাদের কি হয়ে যাবে, মেরঠ হয়ে যাবে। কি হয়ে যাবে, মেরঠ। নেক্সট, which schedule of Indian Constitution of India contains provision of disqualification of legislature on the ground of defection? ডিফেকশনের ক্ষেত্রে কোন শিডিউল কাজ করে? এবার এটা মনে রাখার জন্য আমি সিম্পল একটা ট্রিক বলি, টি ইয়ার্স অফ ওল্ড পিএম, টি ইয়ার্স অফ ওল্ড পিএম। এবার এখানে বলছে ডিফেকশন, তো দেখো এখান থেকে কাউন্ট করে যাও, 1 থেকে 12টা রয়েছে শিডিউল এখানে। টি ইয়ার্স অফ ওল্ড পিএম, ডি ফর ডিফেকশন, এন্টি ডিফেকশন ল। তো ডিফেকশন এখানে বেরিয়ে গেছে কিনা, তো ডিফেকশন যেহেতু এখানে বেরিয়েছে, তো কাউন্ট করো 5, 7, 8, 9, 10, কোথায় রয়েছে, 10 নম্বর তফসিলের মধ্যে রয়েছে। 10 কোথায়, তফসিল 10। আচ্ছা 11 নম্বরের মধ্যে কি, তো বলবে পঞ্চায়েত। 11 মধ্যে কি রয়েছে, পঞ্চায়েত রয়েছে। 11 মধ্যে কি পাচ্ছ, পঞ্চায়েত। 12 মধ্যে মিউনিসিপ্যালিটি রয়েছে, দেখে নাও। তারপরে কি দিয়েছে, 8 দিয়েছে না, 1 2 3 4 5 6 7 8। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস, ল্যাঙ্গুয়েজেস রয়েছে। টোটাল নাম্বার অফ ল্যাঙ্গুয়েজ কত আমাদের সংবিধানে, বলো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কত, 9 দিয়েছে। ল্যান্ড রিফর্মস, এখানে ল্যান্ড রিফর্মস রয়েছে, ল্যান্ড রিফর্মস। তাহলে এই বাকিগুলো কি দোষ করেছে, এদেরকে বলবো না, এদেরকে বলে দিই। টি ফর টেরিটরি, ভারতের রাজ্যের, ভারতের টেরিটরি কত, এটা রয়েছে। ই ফর এমুলমেন্টস, টোটাল যে টাকা পয়সা পায়, সুখ সুবিধা পায়, কনস্টিটিউশনাল পজিশন, প্রাইম মিনিস্টার, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, চেয়ারম্যান তো হয়ে গেল উপরাষ্ট্রপতি, তারপরে এমপি এমএলএ সমস্ত এখানে রয়েছে। আর মানে রাজ্যসভা, কাউন্সিল অফ স্টেট, কটা রাজ্যসভাতে সিট রয়েছে এখানে আছে। এস ফর শিডিউল এরিয়াস, কিছু শিডিউল এরিয়াস হিসাবে ডিক্লেয়ার করা হয়, প্রেসিডেন্ট একটা হেড, ওটা শিডিউল এরিয়া। আদার শিডিউল এরিয়া এমএমএটি, মেঘালয়, মিজোরাম, আসাম, ত্রিপুরা, আদার শিডিউল এরিয়া। এফ মানে ফেডারেশন, ফেডারেশন মানে ডিভিশন অফ পাওয়ার বিটুইন দিদি এন্ড মোদি, মোদি এন্ড দিদির মধ্যে ডিভিশন অফ পাওয়ার হয়, সেটাকে ফেডারেশন বলা হয়। ঠিক, আর অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সেটা তোমাদেরকে বলে রাখলাম। চলো, তো এইটাই কোশ্চেন হলো আমাদের আজকে টপ 500+ এমসিকিউর মধ্যে। আজকে আমরা পার্ট 1 করেছি। কেমন লেগেছে, কি সাজেশন, সমস্ত কিছু কমেন্টে জানাবে। যা তোমরা সাজেশন দেবে বা যা চাইছো, সাজেশন বলতে গেলে কি চাইছো, আরও কী ধরনের চেঞ্জেস চাইছো বা কিছু নতুন চাইছো, সমস্ত তুমি বলবে, আমরা অবশ্যই সেটাকে ইমপ্লিমেন্ট করব। আর এই ধরনের আমাদের সিরিজ চলতে থাকবে। তো এইখানে আমরা ছাড়ছি, চলো সবাই খুব ভালো থাকবে। আর চোখ রাখবে আমাদের WPSCওয়ালা ইউটিউব চ্যানেলে, বিভিন্ন কোর্সেস, বিভিন্ন ক্লাসেস চলছে, সমস্ত ফ্যাকাল্টি ক্লাসেস নিচ্ছে, তোমরা অবশ্যই জানো। আরও রুটিন ফুটিন যা হয় ইউটিউবে জানার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল WPSCওয়ালা টেলিগ্রাম চ্যানেলকে অবশ্যই জয়েন করে নাও। থ্যাংক ইউ ভেরি মাচ।